আসসালামু আলাইকুম। আজ রবিবার 28 ডিসেম্বর 2025। আমন্ত্রণ ফ্র্যান্ডি মোবাইল প্রবাস টাইম বুলেটিনে। আপনাদের সাথে আছি আমি শরীফুল ইসলাম। শুরুতে জানাবো শিরোনাম। মাস্কাট বিমানবন্দরে ব্যাগেজ বিড়ম্বনা, সামান্য ভুলে জরিমানা দিচ্ছেন হাজারো যাত্রী। দুবাই জরুরি ট্রাফিক অ্যালার্ট, প্রবাসীদের জন্য সতর্কতা। ওমানে ভূমিকম্প, সংযুক্ত আরব আমিরাতেও কম্পন অনুভূত। আমিরাতে বৈরী আবহাওয়ার পূর্বাভাস, বৃষ্টি ও ধূলিঝড়ের শঙ্কা। ওমানে মোটরসাইকেল দুর্ঘটনায় বাংলাদেশি প্রবাসীর মৃত্যু। ভঙ্গুর অর্থনীতিতে প্রবাসীরাই ভরসা, রেমিটেন্স ছাড়ালো $30 বিলিয়ন। দর্শক, দেখছিলেন শিরোনাম, এবার পুরো খবর। ওমানের সেরা রেট দিচ্ছে বাংলাদেশি প্রতিষ্ঠান গালফ এক্সচেঞ্জ। প্রিয়জনকে টাকা পাঠাতে আজই আসুন আমাদের যে কোনো ব্রাঞ্চে অথবা কল করুন স্ক্রিনে দেয়া নাম্বারে। গালফ এক্সচেঞ্জ, বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ। প্রতিদিন ওমানের মাস্কাট বিমানবন্দর হয়ে দেশে ফিরছেন হাজার হাজার বাংলাদেশি প্রবাসী, কিন্তু সামান্য অসচেতনতা বা প্যাকিংয়ের নিয়ম না জানার কারণে চেক ইন কাউন্টারে গিয়ে পোহাতে হচ্ছে চরম ভোগান্তি। গুনতে হচ্ছে বাড়তি অর্থ। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সহায়তায় সরেজমিনে ঘুরে এসে যাত্রীদের এই সাধারণ ভুলগুলো তুলে ধরেছেন আমাদের প্রতিনিধি হাশেম চৌধুরী। এই মুহূর্তে যে তথ্যটা আপনাদের সামনে নিয়ে এসেছি খুবই গুরুত্বপূর্ণ তথ্য, কারণ প্রতিদিন কমপক্ষে বাংলাদেশের নিয়মিত 3টা ফ্লাইটে, যদি আমি চিন্তাধারা করি, নিয়মিত 3টা ফ্লাইটেই কমপক্ষে 1000-এর বেশি যাত্রী, যেগুলো সালামিয়ার, ইউএস বাংলা, বাংলাদেশ বিমান, এই 3টে ফ্লাইট যদি আমি শুধুমাত্র হিসাব করি, তাহলে 1000-এর প্রায় 1000-এর মতো যাত্রী দেশে যাচ্ছে প্রতিদিন। এটুকুই। এই বিষয়ে আমি কিছু কথা বলতে চাচ্ছিলাম। আমাকে বাংলাদেশ বিমান থেকে যেটা বলা হয়েছে, বাংলাদেশ বিমানের পক্ষ থেকে বলা হচ্ছে যে প্রতিদিন যে প্যাসেঞ্জারগুলো যাচ্ছে তোর মধ্যে 60%, মানে অর্ধেকের বেশি যাত্রী তাদের লাগেজ বরাবর তৈরি করতে পারতেছে না, হিসেবে বরাবরভাবে প্যাকিং করতেছে না, নিয়ম মেনে সেটাকে প্যাকিং করতেছে না, বিধায় অর্ধেকের বেশি যাত্রী ওমান এয়ারপোর্টে ফাইন দিয়ে বা জরিমানা দিয়ে যেতে হচ্ছে। কারণটা একটাই, সেটা হচ্ছে যে আমরা যে লাগেজগুলো তৈরি করতেছি, ব্যাগেজগুলো আমরা তৈরি করতেছি, সেই ব্যাগেজগুলো অ্যাকুরেট হচ্ছে না বা সৌন্দর্য আকারে হচ্ছে না। আমরা বিশেষ করে কার্টন নিয়ে যাচ্ছি ঠিকই, কিন্তু কার্টনের কোনো অংশ চাপা থাকতেছে, কোনো অংশ আপনার 4 কোণা বিশিষ্ট হচ্ছে না। অর্থাৎ এটাকে 4 কোণা বিশিষ্ট করতে হবে পরিমাপে, যেটা ইঞ্চি টেপ দিয়ে এই 150 সেন্টির একটু বেশি অথবা 62 ইঞ্চি চারিদিক দিয়ে স্কোয়ার মাপ দিয়ে 62 ইঞ্চি পরিমাণের সাইজ হচ্ছে একটা বিমানের জন্য লাগেজ তৈরি, ব্যাগেজ তৈরি করতে হয়। এক্ষেত্রে আমরা কি করতেছি, না হয়তো লম্বা করতেছি, না হয় সেটাকে গোলাকার করে ফেলতেছি, যেটা বেল্ট দিয়ে সোজা করে যাচ্ছে না। বেল্ট দিয়ে যখন সোজা করে যাচ্ছে না, সেক্ষেত্রে ওরা ওভার সাইজের করে ওরা একটা জরিমানা করে দিচ্ছে 4 রিয়াল করে প্লাস ভ্যাট। তাহলে প্রতিটা ব্যাগেজে যদি 4 রিয়াল করে দিতে হয়, তাহলে জিনিসটা হয়তো আমরা সবাই জানি না, এবং আমরা এয়ারপোর্টে যাওয়ার সময় সেটাকে ওখানে যে জরিমানা দিতে হবে সেই ধরনের টাকাও সাথে নিয়ে যায় না। তখন ওখানে গিয়ে একটা বিভ্রান্তি সৃষ্টি হয়, ওখানে গিয়ে আমরা অপ্রস্তুত হয়ে যাই। এখন কি করব? কার্টনও বদলানো যাবে না, কার্টন বদলাতে গেলে সেখানেও আবার টাকা দিতে হবে যারা প্যাকিং করতেছে তাদেরকে। তো এক্ষেত্রে আমরা এই মাপটা যদি 62 ইঞ্চি মাপটা যদি আমরা পরিমাপ করি, আর অথবা 65 ইঞ্চি বরাবর না হলেও কার্টনের যে স্কোয়ার 4 কোণাটা বরাবর রেখে যদি অন্তত কার্টুনকে আমরা তৈরি করি, ব্যাগেজটা তৈরি করি, সেক্ষেত্রে আমাদের আর কোনো অসুবিধা হওয়ার কথা না। এক্ষেত্রে আমি আজকে বাংলাদেশ বিমানের স্টেশন ম্যানেজারের সাথে কথা বললাম। স্টেশন ম্যানেজার যা বললো আপনারা শুনেন। আমাদের বাংলাদেশ বিমানের উন্নত যাত্রীদেরকে আমরা ব্রিফ করি ট্রাভেল এজেন্টের মাধ্যমে, মিডিয়ার মাধ্যমে, যে ওয়াট সাইজের ব্যাগেজ, রাউন্ড শেপ, এই ব্যাগেজগুলোর জন্য তাদেরকে এখানে ফাইন দিতে হয়। এয়ারপোর্ট কর্তৃপক্ষ পার ব্যাগেজের জন্য 4 OMR ফাইন করে থাকেন, এই কারণে যে যাতে এটা বন্ধ হয়। আমরা অনেক দিন থেকে চেষ্টা করছি বিভিন্ন ওয়েতে, তো এখনও দেখা যাচ্ছে 50% প্যাসেঞ্জার এই ধরনের ব্যাগেজ ক্যারি করছে। এতে কাউন্টারে সময় নষ্ট হচ্ছে। কাউন্টার থেকে ট্যাগ লাগিয়ে ব্যাগেজগুলো প্যাসেঞ্জারকে পাঠানো হয় ক্যাশ কাউন্টারে, সেখানে পেমেন্ট করে আলাদা বেল্টে দিতে হয়, যাতে অনেক সময় নষ্ট হয় আমাদের। এই জন্য আমরা রিকোয়েস্ট করি প্যাসেঞ্জারকে মিডিয়ার মাধ্যমে এবং ট্রাভেল এজেন্টের মাধ্যমে যাতে এগুলো কমে আসে, যাতে এগুলো আস্তে আস্তে কমে যায়। এতে যাত্রীদের জন্য বাংলাদেশের
কষ্ট অর্জিত এই রেমিটেন্স এগুলো ব্যয় হচ্ছে, তাতে আমাদের দেশেরই ক্ষতি হচ্ছে, প্যাসেঞ্জারদের আর্থিক ক্ষতি হচ্ছে। এগুলো আমরা বন্ধ করার জন্য সবার কাছে আমরা আকুল আবেদন জানাচ্ছি। এবার আমি এয়ারপোর্ট থেকে বের হয়ে বাংলাদেশ বিমানের কান্ট্রি ম্যানেজারের সাথে সাক্ষাতে গেলে তিনিও আমাকে এই লাগেজের বিষয়ে বিশেষ তথ্য দিয়েছেন, যা দর্শকদের জন্য উপকার হবে বলে মনে করি। আমরা আজকে এয়ারপোর্টে গেছি। এয়ারপোর্টে যাওয়ার পরে যা দেখলাম, প্যাসেঞ্জারের যে বাংলাদেশের প্যাসেঞ্জারের যে ব্যাগেজের অনিয়মিত বার্নিং করার কারণে বা যেভাবে রুলস আছে ওই রুলসটা তারা ফলো না করার কারণে প্রত্যেকটা প্যাসেঞ্জার ৪ রিয়াল, ৮ রিয়াল, ১০ রিয়াল এভাবে ফাইনিং দিয়ে যাচ্ছে। তো এই জরিমানাটা আসলে এটার আপনাদের রুলসটা কিরকম, সেটা কি প্যাসেঞ্জারের জন্য বলে দেওয়া যায় না? আসলে আমাদের যে রুলস আছে, এই রুলসের ব্যাপারে আমরা সবসময় প্যাসেঞ্জারকে সচেতন করার চেষ্টা করে যাচ্ছি। আমরা প্রতি মাসে নিয়মিত আমাদের যারা ট্রাভেল এজেন্সি আছেন, ওনাদেরকে আমরা সার্কুলার দেই এবং সেই অনুসারে প্রচার করতে তাদেরকে অনুরোধ করি। তো আমি যেহেতু সুযোগ পেয়েছি, আমি আপনার মাধ্যমে আমাদের এই ব্যাগেজের বিষয়ে কিছু নির্দেশনা আমি আমার সম্মানিত যারা ট্রাভেল এজেন্ট আছেন এবং একইভাবে আমাদের যারা সম্মানিত যাত্রী সাধারণ আছেন, তাদের কাছে আমার কিছু নির্দেশনা প্রকাশ করতে চাই। আমরা সম্মানিত যাত্রী সাধারণের সুবিধার্থে আ মাসকাট ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে লাগেজের সাথে, সাথে যে পেপার কার্টুন আছে সেটাও আমরা অ্যালাউ করি। তো সবচেয়ে বড় সমস্যা হয় হচ্ছে পেপার কার্টুনগুলো ব্যবহারের ক্ষেত্রে। আমাদের সম্মানিত যাত্রী সাধারণ যখন পেপার কার্টুন ব্যবহার করেন, তখন উনারা সেই পেপার কার্টুনের প্রান্তগুলা বা কিনারা যেটা আছে সেটা র‍্যাপিং করতে গিয়ে অলমোস্ট গোল করে ফেলেন। সেটাই হচ্ছে মূলত সমস্যার সৃষ্টি করে। তো এই ক্ষেত্রে আমাদের যেটা স্ট্যান্ডার্ড নির্দেশনা সেটা হলো যে কার্টুনের মাপ হতে হবে হচ্ছে ৬২ ইঞ্চি। অর্থাৎ দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা এই ৩ টার যোগফল হতে হবে হচ্ছে ৬২ ইঞ্চি। এটা হচ্ছে ১ম নির্দেশনা। দ্বিতীয়ত হচ্ছে যে কার্টুনের উপরে দড়ি বা রশি ব্যবহার করা যাবে না। আর তৃতীয়ত হচ্ছে যে এটাকে যখন র‍্যাপ করবে সেটা যেন কোনোভাবেই গোলাকার না হয়। অর্থাৎ কার্টুনের যে প্রান্ত বা ধারটা আছে সেটা যেন সোজা থাকে এবং প্রত্যেকটা কার্টুনের বা ব্যাগেজের ওয়েট কোনোভাবেই যেন ৩০ কেজির উপরে না হয়। আমাদের সম্মানিত যাত্রীগণ যদি এই বিষয়টাকে খেয়াল রাখেন এবং মেনে চলেন, আমার মনে হয় যে তাদেরকে আর এয়ারপোর্টে কোনো ধরনের জরিমানা দিতে হবে না। আর এয়ারপোর্টের যে জরিমানাটা সেটা হচ্ছে ওমান এয়ারপোর্ট কর্তৃপক্ষ কর্তৃক নির্ধারিত। সেটার পরিমাণ হচ্ছে প্রতিটা কার্টুনের জন্য ৪ রিয়াল। তো আমার মনে হয় যে হ্যাঁ, তো এইটা খুবই বেশি। আমাদের যারা প্রবাসী আছেন তাদের কষ্টার্জিত অর্থ ওনারা ব্যয় করে এভাবে দেশে যাওয়ার সময় যদি সেই টাকাটা এয়ারপোর্টে জরিমানা হিসাবে দিতে হয়, তো এটা অবশ্যই দুর্ভাগ্যজনক আমি মনে করি। তো আমি সবাইকে অনুরোধ করব যে আপনারা আমার বলা এই নির্দেশনাগুলো মেনে চলুন এবং আপনাদের নিরাপদ এবং স্বাচ্ছন্দ্য ভ্রমণ নিশ্চিত করুন। প্রবাসীদের জন্য নির্মাণ হচ্ছে দেশের প্রথম স্মার্ট সিটি, যেখানে থাকছে স্কুল, মসজিদ, হাসপাতাল, সুইমিং পুল, হেলিপ্যাড, জিম, পাঠাগার, সুপারমার্কেট, শিশু পার্ক সহ সকল নাগরিক সুবিধা। মালিকানা শেয়ার মাত্র ৫ লাখ টাকা। প্লাটিনাম ইনভেস্টরদের জন্য ঢাকা বিমানবন্দরে ভিআইপি প্রোটোকল সুবিধা। বিস্তারিত জানতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া হোয়াটসঅ্যাপ বা ইমো নম্বরে। দুবাইয়ে বসবাসরত প্রবাসী ও গাড়ি চালকদের জন্য একটি জরুরি ট্রাফিক সতর্কতা জারি করেছে রোডস অ্যান্ড ট্রান্সপোর্ট অথরিটি। উন্নয়ন কাজের জন্য আল ওয়ার্কা এলাকায় একটি গুরুত্বপূর্ণ প্রবেশপথ আজ রাত থেকে পরবর্তী ২৪ ঘন্টার জন্য বন্ধ রাখা হচ্ছে। রাশাল খোর রোড ব্যবহারকারীদের ভোগান্তি এড়াতে বিকল্প পথ ব্যবহারের পরামর্শ দিয়েছে কর্তৃপক্ষ। দুবাইয়ে প্রবাসী ও নাগরিকদের জন্য রোডস অ্যান্ড ট্রান্সপোর্ট অথরিটি একটি জরুরি ঘোষণা দিয়েছে। আল ওয়ার্কা এলাকায় রাস্তাঘাট উন্নয়নের কাজের অংশ হিসেবে একটি প্রধান প্রবেশপথ সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রাশাল খোর রোড থেকে আল ওয়ার্কা ১-এ প্রবেশের রাস্তাটি ২৮ ডিসেম্বর রাত ১টা থেকে ২৯ ডিসেম্বর রাত ১টা পর্যন্ত বন্ধ থাকবে। যারা নিয়মিত এই পথ দিয়ে কর্মস্থলে বা বাসায় যাতায়াত করেন তাদের ভোগান্তি এড়াতে আরটিএ কর্তৃপক্ষ শেখ মোহাম্মদ বিন জায়েদ রোড, আলজেরিয়া স্ট্রিট বা ত্রিপল স্ট্রিট ব্যবহার করার পরামর্শ দিয়েছে। জ্যামে যেন আটকা পড়তে না হয় সেজন্য নির্ধারিত সময়ের কিছুটা আগে হাতে সময় নিয়ে বের হওয়া এবং রাস্তায় ট্রাফিক নির্দেশনা মেনে চলার জন্য প্রবাসী ও নাগরিকদের বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে। আপনার স্বপ্নগুলো আকাশ ছুবে প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে। বিয়ে, জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে। প্রবাসীর হেলিকপ্টার, নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম।
ভোররাতে হঠাৎ কেঁপে উঠল ওমানের মোসান্দাম অঞ্চল, যার রেশ অনুভূত হয়েছে প্রতিবেশী দেশ সংযুক্ত আরব আমিরাতের বিভিন্ন অংশে। ন্যাশনাল সিসমিক নেটওয়ার্ক জানিয়েছে রিক্টার স্কেলে এই ভূমিকম্পের মাত্রা ছিল 2.9। মাটির মাত্র 5 কিলোমিটার গভীরে এই উৎপত্তি স্থল বলে জানা গেছে। ওমানের মোসান্দাম অঞ্চলের দক্ষিণে একটি ভূমিকম্প আঘাত হেনেছে। রবিবার 8 ডিসেম্বর ভোরের দিকে এই ভূমিকম্পটি রেকর্ড করা হয়। এর প্রভাবে সংযুক্ত আরব আমিরাতেও কম্পন অনুভূত হয়েছে। ন্যাশনাল সিসমিক নেটওয়ার্ক বা জাতীয় ভূকম্পন কেন্দ্রের তথ্য অনুযায়ী রিক্টার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল 2.9। স্থানীয় সময় ভোর 4:44 এই কম্পটি অনুভূত হয়। ভোরের দিকে অধিকাংশ মানুষ ঘুমে থাকা অনেকেই হয়তো কম্পনটি টের পাননি। ভূমিকম্পটির মৃদু হওয়ার কারণে এখন পর্যন্ত কোনো ধরনের ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি। কর্তৃপক্ষ পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং জনগণকে আতঙ্কিত না হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। আকর্ষণীয় রেট ও দারুণ সব ডাটা বান্ডেল পেতে আজই ব্যবহার করুন ফ্রেন্ডলি সিম। সংযুক্ত আরব আমিরাতে বসবাসরতদের জন্য আবহাওয়ার জরুরি বার্তা। বছরের শেষ কটা দিন আবহাওয়া কিছুটা বৈরাচরণ করতে পারে। দেশটির আবহাওয়া দপ্তর বা এনসিএম জানিয়েছে 31 ডিসেম্বর পর্যন্ত বৃষ্টিপাত, ধূলিঝড় এবং তাপমাত্রা কমে যাওয়ার মতো সম্ভাবনা রয়েছে। বিশেষ করে সোমবার, মঙ্গলবার বাতাসের গতিবেগ বেড়ে ঘন্টায় 50 কিলোমিটার পর্যন্ত হতে পারে। সংযুক্ত আরব আমিরাতে 31 ডিসেম্বর পর্যন্ত আবহাওয়া অস্থির থাকার পূর্বাভাস দিয়েছে দেশটির ন্যাশনাল সেন্টার অফ মেটিওরোলজি। লঘুচাপের প্রভাবে আগামী কয়েকদিন দেশটিতে বৃষ্টিপাত, ধূলিঝড় এবং তাপমাত্রা কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে। বিশেষ করে উপকূলীয় উত্তর এবং পূর্বাঞ্চলে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ দেশের উপকূলীয় অভ্যন্তরীণ এলাকায় সর্বোচ্চ তাপমাত্রা 27 থেকে 28 ডিগ্রি সেলসিয়াস এবং পাহাড়ি এলাকায় 19 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হতে পারে। সোমবার তাপমাত্রা সামান্য বাড়লেও বাতাসের গতিবেগ বেড়ে ঘন্টায় 45 কিলোমিটার পর্যন্ত হতে পারে, যা ধূলিঝড় সৃষ্টি করতে পারে। এরপর মঙ্গলবার ও বুধবার তাপমাত্রা আরও কমবে। এ সময় উত্তর পশ্চিমাঞ্চলীয় বাতাসের গতিবেগ ঘন্টায় 50 কিলোমিটার পর্যন্ত পৌঁছাতে পারে এবং আরব সাগর ও ওমান সাগরে উত্তাল পরিস্থিতি বিরাজ করবে। তবে বৃহস্পতিবার থেকে আবহাওয়া পরিস্থিতি ধীরে ধীরে উন্নতির আশা করা যাচ্ছে। পরিবারের সচ্ছলতা ফেরাতে মাত্র 2 বছর আগে দেশ ছেড়েছিলেন চট্টগ্রামের মিশরের যুবক রেজাউল করিম। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে আর ফেরা হলো না তার। ওমানের সালালা শহরে মোটরসাইকেল দুর্ঘটনায় ঘটনাস্থলে প্রাণ হারিয়েছেন তিনি। তার মৃত্যুতে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। জীবিকার সন্ধানে ওমানে গিয়ে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন চট্টগ্রামের মিশরের যুবক রেজাউল করিম। গত শুক্রবার 26 ডিসেম্বর বিকেল 5টার দিকে ওমানের সালালা শহরে এই দুর্ঘটনা ঘটে। নিহত রেজাউল করিম মিরসরাই পৌরসভার 9 নম্বর ওয়ার্ডের মোহাম্মদ মনসুর আহমেদের ছেলে। পারিবারিক স্থানের সূত্রে জানা যায়, প্রায় 2 বছর আগে পরিবারের সচ্ছলতা ফেরাতে ওমানে পাড়ি জমেছিল রেজাউল। শুক্রবার বিকেলে সালালা এলাকায় মোটরসাইকেল চালানোর সময় তিনি দুর্ঘটনার শিকার হন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নিহতের প্রতিবেশী জহির উদ্দিন জানান, রেজাউলের মরদেহ বর্তমানে ওমানের একটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আইনি প্রক্রিয়া সম্পন্ন করে মরদেহ দেশে ফিরিয়ে আনতে আরও কয়েকদিন সময় লাগতে পারে। মিশরের পৌরসভার 9 নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর রহিমউদ্দিন প্রবাসীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে শোক প্রকাশ করেছেন। বিদায়ী বছর 2025 বাংলাদেশের অর্থনীতির জন্য ছিল এক অগ্নি পরীক্ষা। জুলাই বিপ্লব পরবর্তী সময়ে জিডিপি প্রবৃদ্ধি নেমে এসেছে মাত্র 2%। সে সঙ্গে বেড়েছে বেকারত্ব ও মূল্যস্ফীতির চাপ। বিনিয়োগ রাজস্ব আদায় যখন চরম মন্দা, ঠিক তখনই অর্থনীতিতে হাল ধরেছেন আমাদের প্রবাসীরা। বিদায়ী 2025 সালে বাংলাদেশের অর্থনীতি ছিল টানাপোড়েনের মধ্যে। জুলাই বিপ্লব পরবর্তী সময়ে প্রাপ্ত ভঙ্গুর অর্থনীতিতে রেমিটেন্স ও রপ্তানি খাত আশার আলো দেখালেও বিনিয়োগ মন্দা, উচ্চ মূল্যস্ফীতি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। এবছর জিডিপি প্রবৃদ্ধি প্রত্যাশিত মাত্রায় পৌঁছায়নি। অর্থবছরের প্রথম প্রান্তিকে তা নেমে আসে মাত্র 2%। উচ্চ সুদের হারের কারণে বেসরকারি বিনিয়োগ স্থবির হয়ে পড়ায় নতুন কর্মসংস্থান সৃষ্টি থমকে গেছে। ফলে যুব বেকারত্ব বেড়ে দাঁড়িয়েছে 8.07%। পাশাপাশি রাজস্ব আদায়ে রেকর্ড ঘাটতি ও বিদেশি ঋণ পরিশোধের চাপ অর্থনীতিকে কিছুটা কোণঠাসা করে রেখেছে। তবে অর্থনীতির ইতিবাচক দিক হল পট পরিবর্তনের পর অর্থপাচার কমার ফলে রেমিটেন্স প্রবাহে রেকর্ড সৃষ্টি হয়েছে। 2024-25 অর্থবছরে প্রবাসীরা $3033 কোটি পাঠিয়েছে এবং রিজার্ভ $32 বিলিয়ন ছাড়িয়েছে। এতে দীর্ঘদিনের ডলার সংকট কেটেছে এবং লেনদেনে ভারসাম্যহীনতায় বাড়তি ডলার জমা হয়েছে। দর্শক, দেখছিলেন ফ্রেন্ডলি মোবাইল প্রবাস টাইম বুলেটিন। শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। মাস্কাট বিমানবন্দরে ব্যাগেজ বিড়ম্বনা, সামান্য ভুলে জরিমানা দিচ্ছেন হাজারো যাত্রী। দুবাই জরুরি ট্রাফিক অ্যালার্ট, প্রবাসীদের জন্য সতর্কতা। ওমানে ভূমিকম্প, সংযুক্ত আরব আমিরাতেও কম্পন অনুভূত। আমিরাতে বৈরী আবহাওয়ার পূর্বাভাস, বৃষ্টি ও ধূলিঝড়ের শঙ্কা।
ওমানে মোটরসাইকেল দুর্ঘটনায় বাংলাদেশি প্রবাসীর মৃত্যু। ভঙ্গুর অর্থনীতিতে প্রবাসীরাই ভরসা, রেমিটেন্স ছাড়ালো $30 বিলিয়ন। এ ছিল ফ্রেন্ডলি মোবাইল প্রবাস টাইম বুলেটিনের আজকের আয়োজনে। প্রবাসের সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন probastimes.net, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং চোখ রাখুন ফেসবুক পেজে। পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আমি শরীফুল ইসলাম। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।